প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ ডিবিএল ফার্মাসিউটিক্যালস নিবেদিত চ্যানেল 24 এর স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ গাইড অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সঞ্জিতা হোসেন পাপিয়া। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে স্ট্রোক এবং করণীয়। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ সাইফুল বাশার, সহকারী অধ্যাপক নিউরো মেডিসিন বিভাগ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া। স্যার, স্বাগত জানাচ্ছি। স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় স্ট্রোক, এটি নিয়েই আজ আমরা কথা বলবো। শুরুতেই জানতে চাইবো সেটি হচ্ছে স্ট্রোক বলতে আসলে কি বোঝানো হয়? ধন্যবাদ এই একটা গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বিষয়ে নিয়ে কথা বলার জন্য। স্ট্রোক বলতে আমরা সাধারণত মস্তিষ্কের রক্তনালীর একটা রোগ বুঝে থাকি। সাদামাটা ভাষায় যে আমরা মস্তিষ্কের যে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহকারী রক্ত নালী রয়েছে, সেই রক্তনালীতে রক্ত জমাট বেঁধে স্ট্রোক হতে পারে। এটা আমরা আমাদের ভাষায় ডাক্তারি পরিভাষায় ইসকেমিক স্ট্রোক বলে থাকি। অথবা ওই যে রক্তনালীর দেয়াল ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়ে আরেকটা স্ট্রোক হতে পারে, সেটাকে আমরা সাধারণত হেমোরেজিক স্ট্রোক বলে থাকি। মূলত ইসকেমিক স্ট্রোক যেটা রক্তনালীর মধ্যে রক্ত জমাট বেঁধে যে স্ট্রোকটি হয়ে থাকে, সেটারই প্রায় 80% ক্ষেত্রে এই স্ট্রোকটা হয়ে থাকে এবং 20%-এরও একটু কম, প্রায় 15% ক্ষেত্রে আমরা হেমোরেজিক স্ট্রোকটা, যেটা অন্যান্য আরও ছোটোখাটো কিছু স্ট্রোক রয়েছে। এবং এই স্ট্রোকের ক্ষেত্রে আমাদের নানা রকমের জটিলতা কিন্তু তৈরি হতে পারে এবং বর্তমান প্রেক্ষিতে আমাদের দেশে স্ট্রোকের হার উন্নত বিশ্বের তুলনায় উন্নয়নশীল এই ধরনের দেশে স্ট্রোকের হার বেড়েই যাচ্ছে আস্তে আস্তে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দৈনন্দিন জীবনের কিছু আচার আচরণের যে পরিবর্তন যেটা ঘটেছে গত কয়েক দশক ধরে, তার একটা প্রভাব রয়েছে এই স্ট্রোকের প্রিভ্যালেন্স বা স্ট্রোকের হারের বৃদ্ধির কারণ হিসেবে। স্যার, স্ট্রোক হওয়ার জন্য আসলে কিছু ফ্যাক্টর অনেক সময় কাজ করে বা ঝুঁকিপূর্ণ কিছু গ্রুপ রয়েছে যাদের স্ট্রোক হবার ঝুঁকি বা প্রবণতা বেশি থাকে। আমরা সেই বিষয়টি সম্পর্কে একটু জানতে চাই। স্ট্রোক হবার ঝুঁকির ক্ষেত্রে একটা বিশেষ কিছু মানুষ রয়েছেন যাদের কেউই স্ট্রোককে ঝুঁকি থেকে মুক্ত নয়, কথাটা এভাবেই আমরা দেখেছি। যে তবে একটা বিশেষ গোষ্ঠী বা আমরা যদি বয়স থেকে চিন্তা করি, যে আমরা 60 বছরের ঊর্ধ্বে তাদের স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়, বয়স একটা ব্যাপার আছে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি যে উচ্চ রক্তচাপ, যে ক্ষেত্রে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ যদি এরকম থেকে থাকে, ডায়াবেটিস যেখানে অনিয়ন্ত্রিত রক্তে শর্করার মাত্রা বেশি থেকে থাকে, আমাদের রক্তে যে ধরনের কোলেস্টেরলটা আমরা বলে থাকি যেটি খারাপ কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল, তার মাত্রা যদি বেশি থেকে থাকে, হ্যাঁ, এইগুলো। এবং আমাদের মধ্যে যদি স্মোকিং, আমরা যে ধূমপান করে থাকি, এই ধূমপানের এর বাইরে কিন্তু আমাদের কিছু ফ্যাক্টর, যেখানে জীবনের আমাদের যে আমরা বলি যে স্বাস্থ্যকর জীবনযাত্রা যদি না হয়, তার মধ্যে একটা সেটা হলো যে আমাদের খাদ্যাভ্যাস। এই খাদ্যাভ্যাসের কারণেও আমাদের মধ্যে যে দেখা যাচ্ছে যে আমরা এই জিনিসগুলো আসলে ঝুঁকিটা বাড়াচ্ছে, সরাসরি না হয়ে এই যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এগুলো বাড়ে, কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিয়ে আমাদের খাদ্যাভ্যাসের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। আমরা কিভাবে চলছি, আমরা কি এটাকে সিডেন্টারি লাইফস্টাইল বলে থাকি, অর্থাৎ কিনা আমরা যে বাড়ির কাজ করছি, এবার যে আমাদের কাজগুলো করছি, সেই কাজগুলো কি আমরা অধিকাংশ সময় উপবিষ্ট হয়ে থাকছি, আমরা কি নিষ্ক্রিয় অলস সময় কাটাচ্ছি বেশি, সেই ব্যাপারটা থাকে। আর আমাদের ওজনের ব্যাপারটাও একটা ব্যাপার, যে আমরা কি স্থূলকায় হয়ে যাচ্ছি কিনা, স্থূলতা একটা ব্যাপার। দুই হল আরেকটা সেটা হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমাদের যে শারীরিকভাবে আমরা কতটুকু শ্রম দিচ্ছি দৈনন্দিন কাজের, এই যে সিডেন্টারির সাথে এই সবগুলো ফ্যাক্টর আমাদের। তো এর বাইরে কিছু ফ্যাক্টর আছে যেগুলো প্রতিরোধযোগ্য নয়, আর কিছু বেশিরভাগই কিন্তু আমরা দেখছি যে ক্ষেত্রে আমরা প্রতিরোধ করতে পারি, মোস্ট অফ দেম আমরা প্রতিরোধ করতে পারি, সেরকমটাই। স্যার, স্ট্রোকের ক্ষেত্রে আমরা একটু জানতে চাইবো যে লক্ষণ বা উপসর্গগুলো সাধারণত কি হতে পারে, একজন মানুষ তার কোন কোন সমস্যাগুলো অনুভব করলে বা ফিল করলে বোঝা যাবে, তিনি বুঝতে পারবেন বা তার আশপাশের মানুষ বুঝতে পারবে যে তার স্ট্রোক হচ্ছে। আমরা জানি স্ট্রোক মানে টাইম ইজ ব্রেইন, এই কথাটা এভাবে বলা হয়ে থাকে রিসেন্টলি। এবং এই গত 29 অক্টোবর আমরা স্ট্রোক দিবস পালন করলাম। এর একটা ছিল যে
যত দ্রুত আমরা স্ট্রোককে বুঝতে পারবো, তত শনাক্ত করতে পারবো, তত দ্রুত আমরা চিকিৎসা ব্যবস্থার শরণাপন্ন হব। তো সেই ক্ষেত্রে একটা পেশেন্ট নিজে যদি জেনে থাকেন অথবা তার সহকর্মী থেকে শুরু করে তার আত্মীয় স্বজন যদি জেনে থাকেন, তাহলে এটা সুবিধা। কি কি হলে এরকম? তো বেসিক্যালি আমরা যদি 5টা মূল স্ট্রোকের লক্ষণ জেনে থাকি, তাহলে প্রায় 90% ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এটা স্ট্রোক। তো সেটা একটা বাইরের দেশে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন একটা টার্ম করে ফাস্ট, হ্যাঁ। সেক্ষেত্রে তো এটার মানে হলো যে ফাস্টের এফ মানে আমাদের মুখমণ্ডলে যদি কোনো ধরনের অসঙ্গতি থাকে, অ্যাসিমেট্রি থাকে, যে এক পাশ ঝুলে পড়লো, তাহলে উনি বুঝতে পারলেন। যদি কোনো অঙ্গের কোনো ডান হাত বা হাত তার সাথে একইভাবে পায়ের যদি কোনো অবশ হলো, বা সেইটা ক্ষেত্রে যদি অবশ বলতে আমরা যেরকম শক্তিহীনতা বুঝি সেরকমটা, আবার অথবা ওখানে বোধটাও পাচ্ছেন না, সেক্ষেত্রেও হতে পারে। সেটা একটা। আরেকটা যেটা সেটা হলো যে উনি কথাটা ওনার জড়িয়ে যাচ্ছে, এই 3টা হলো সবচেয়ে 3টা কমন। এই 3টা যদি একজন মানুষ জেনে থাকে, কিন্তু তারপরেও যদি উনি এরকমটা হয় যে উনি মাথা ঘুরাচ্ছে বা উনি ভারসাম্য পাচ্ছেন না হাঁটার সময়, সেটাও কিন্তু এক ধরনের স্ট্রোকের লক্ষণ হতে পারে। সব কিছুই অন্য কারণেও হতে পারে, কিন্তু এটাও হতে পারে। অথবা উনি এক বা দুটো চোখেই দেখতে পাচ্ছেন না। এই জিনিসগুলো যদি একটা মানুষের থেকে থাকে, তাহলে উনি যদি হঠাৎ করে হয়ে থাকে, স্ট্রোকের বিষয়টা কিন্তু এরকমটা যে রক্তনালীর যে রক্ত জমাট বাঁধছে বা রক্তক্ষরণ হচ্ছে, এটা অত্যন্ত দ্রুত এই লক্ষণটা বা উপসর্গটা দেখা যাবে এবং খুব দ্রুতই পেশেন্ট বুঝতে পারবে। এটা ধীরে ধীরে হবে না। তো সেই রকম, হ্যাঁ, খুব সাডেনলি হবে, হঠাৎ করেই হবে। এবং সেই ক্ষেত্রে কার হতে পারে, উনি যদি জানেন যে ওনার বয়স কোন গ্রুপটা, উনি একজন প্রেশারের, একজন ছোট একটা 20 বছর একটা পুরুষের ক্ষেত্রে বা 20 বছর একটা নারীর ক্ষেত্রে সেটা নাও হতে পারে, কিন্তু একজন 50 বছর বয়স্ক একজন ব্যক্তি, উনি উচ্চ রক্তচাপে, ডায়াবেটিস আক্রান্ত বা অথবা উনি ধূমপায়ী, সেই ক্ষেত্রে এই ধরনের উপসর্গ লক্ষণ দেখা দিলে উনি অথবা ওনার পার্শ্ববর্তী যারা আছেন, যারা এই বিষয়ে সচেতন, এই লক্ষণগুলো সম্বন্ধে দ্রুত একজন ব্যবস্থা নিতে হবে। আমরা একটু ব্যবস্থাটা সম্পর্কে জানতে চাই, কারণ ওই সময়টাতে কিন্তু অনেকে পাজল হয়ে যান। যারা পরিবারের অন্যান্য সদস্য আছেন তারা বুঝতে পারেন না কি করবেন, যার হয়েছে তিনি তো অনেক সময় বুঝে উঠতে পারেন না। তাৎক্ষণিকভাবে তার পরিবারের মানুষগুলো আসলে কি করবেন ওই মুহূর্তে? সব যেটা আইডিয়াল বা ক্ষেত্র যদি হয়, সেক্ষেত্রে যদি সম্ভব হতো যে বাইরের দেশের মতো 911-এর দ্রুত একটা স্ট্রোক ইউনিট, তো আমাদের দেশে এরকমটা হয়েছে। স্ট্রোক ইউনিট এসেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, আগারগাঁও, ঢাকা মেডিকেল কলেজ এবং রিসেন্টলি চট্টগ্রাম মেডিকেল কলেজে। কিন্তু আমাদের মতো এখন যেখানে নাই, সেক্ষেত্রে তো প্রাথমিকভাবে যদি উনি যদি প্রথম 3 ঘন্টার মধ্যে উনি যদি একজন স্ট্রোক সেন্টারে যেতে পারেন, সেই ক্ষেত্রে আমরা ওই পেশেন্টের ধমনির মধ্যে এক ধরনের ওষুধ বা দিয়ে সেখানে ওই যে রক্তটা জমাট বেঁধেছে সেটাকে গলিয়ে দেওয়ার একটা চেষ্টা করা যেতে পারে। তারপরেও যদি না হয়, একটু ধীরে সময় আসেন, সেই ক্ষেত্রে আমরা বলি যে থ্রোম্বেক্টমি, এক ধরনের ডিভাইস দিয়ে ওটাকে বের করে দেওয়া। সার্জারির ভূমিকা একটু কম। সার্জারির ভূমিকা যদি উনি তারপরে আসেন, তখন সেই ক্ষেত্রে আমরা সহায়ক চিকিৎসা, সেক্ষেত্রে যে ওষুধের চিকিৎসাটা আমরা দিয়ে থাকি, যে সেক্ষেত্রে আমরা বলে থাকি যে রক্তে যে অনুচক্রিকা বা প্লেটলেট, সেই ধরনের ওটাকে ডিসইন্টিগ্রেট মানে ভেঙে দেওয়ার জন্য রক্ত জমা একটা অ্যান্টিপ্লেটলেট আমরা ওষুধ দিই। তার মধ্যে সবচেয়ে হলো যে অ্যাসপিরিন। এই অ্যাসপিরিন দিয়ে থাকি, ক্লোপিড্রোগল দিয়ে থাকি, আরও কিছু ওষুধ আছে সেই ক্ষেত্রে। এবং তার সহজভাবে রক্ত পাতলা রাখার ওষুধ, রক্তকে তরল রাখার, রক্তকে যেটাকে বা কেউ ব্লাড থিনারও বলে, বাইরের দেশে এরকমটা বলে তরল রক্ত তরল, এই ওষুধটা আমরা প্রয়োগ করে থাকি। এই ওষুধটা প্রয়োগ, তার মানে প্রত্যেকটি বলে যে এভরি সেকেন্ড কাউন্টস। জি, প্রতিটা মুহূর্ত এখানে আমরা যত দেরি করব তত আমাদের কিছু মস্তিষ্কে যে কোষ যেটা রয়েছে এবং তার সহায়ক যে কোষগুলো রয়েছে সেগুলো মৃত্যু হচ্ছে। এবং এটা মস্তিষ্কের কিন্তু কোনো কোষের পুনর্জন্ম হয় না, যেটা হচ্ছে ইরিভার্সিবলি ড্যামেজড হচ্ছে একেবারে। তবে যা ড্যামেজ হয়ে যায় সেটি আর আসলে আগের অবস্থায় ক্ষতিটা যাতে আর বেশি না হয়, এটা নির্ভর করে কত মাত্রায় স্ট্রোকটা, কোন জায়গাটায় হয়েছে, তার এটা কি বিশালত্বটা কেমন, ক্ষুদ্র নাকি
বড় ব্যাপ্তিটার উপর ব্যাপ্তিটার উপর এটা depend নির্ভর করছে, করে। নিঃসন্দেহে। তার মানে যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব হসপিটালে নিতে হবে এবং যদি জানা যায় যে এরকমটা জায়গায় যে স্ট্রোক ইউনিট রয়েছে, যে ক্ষেত্রে আমি এই রক্তনালীর মধ্যে এই ওষুধটা প্রয়োগ করে, এই থ্রোম্বাস বলি আমরা, তাই না, এই রক্ত জমাট বাঁধার এটাকে থ্রোম্বাস বলে, এটাকে আমরা গলিয়ে দেওয়া থ্রোম্বোলাইসিস বলা হয়, সেটা করতে পারি। সেরকমটা যদি কেউ জেনে থাকেন, যেমন ঢাকা শহরে রয়েছে দুটো জায়গায়, উনি যদি ওই পার্শ্ববর্তী কাছাকাছি থাকেন, উইদিন 3 আওয়ার্স উনি যেতে পারেন, তাহলে অবশ্যই উনি ওখানে যাবেন। এবং এই জানাগুলো যদি উনি জেনে থাকেন, সেটাও আসলে এই সচেতনতাটা থাকতে হবে যে এই ধরনের কোথায় গেলে উনি এই সবচেয়ে ভালো চিকিৎসাটা পাবেন। আমরা সেটি জানবো। তার আগে আরেকটা ভ্রান্তির মধ্যে আসলে অনেকে থাকেন যে স্ট্রোকের ক্ষেত্রে এবং হার্ট অ্যাটাকের ক্ষেত্রে দুটোকে গুলিয়ে ফেলেন অনেকে, যে ব্রেন স্ট্রোক না হার্ট অ্যাটাক। তো সেই ক্ষেত্রেও কিন্তু বোঝেন না যে আসলে কোন দুটোর পার্থক্য কি এবং কোথায় গেলে পরে আসলে এই যে এক ধরনের দ্বন্দ্বিধা যে মানুষের জানার, যে সেক্ষেত্রে এই আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং আমেরিকান নিউরোলজি একাডেমি অফ নিউরোলজি তারা এই ধরনের টার্মটা কিছুদিন আগেও কয়েন করেছিল, যে বলেছিল যে আমরা হার্ট অ্যাটাক বলবো আর ব্রেইন অ্যাটাক বলবো, তাহলে হয়তো বা আমাদের মধ্যে এই ধরনের এক ধরনের ভুল ভ্রান্তিটা, কনফিউশনটা থাকবে না। সেটা একটা হতে পারে। তবে এটাকে রোগীদের মধ্যে সচেতনতা যদি বাড়ানো যায়, যে স্ট্রোকটা কি, স্ট্রোকটা কোন অঙ্গের, এটা মস্তিষ্কের যে রোগ, এটা সম্বন্ধে জানলে এটা কি হয়। হার্ট অ্যাটাকে বুকে ব্যথা হয়, চাপ হয়, সেটা হলে ব্রেইন অ্যাটাকে এক ধরনের অবশ, দুর্বলতা, কথা জড়িয়ে যাওয়া, এই জিনিসগুলো যদি উনি বুঝে থাকেন, তাহলে উনি বলবেন যে না এটা। তবে আমাদেরকে এই শব্দগুলোর ব্যবহারটা আরও এমনভাবে করতে হবে যে জনগণের মধ্যে এই স্ট্রোক শব্দটার ব্যবহারটা সঠিক হচ্ছে কিনা আমাদের মধ্যে সেরকম। রক্তক্ষরণের চিকিৎসার ক্ষেত্রে আমরা কখনোই ওই করতে পারবো না, বা ওই যে রক্ত জমাট বাঁধার যে ওষুধটা দিচ্ছি সেটা দিতে পারবো না। এটা দুটো ভিন্ন আছে, কিন্তু আমাকে নিশ্চিত হতে হবে যে স্ট্রোক হয়েছে এবং এই কোন ধরনের স্ট্রোক হয়েছে। এটা কি ইসকেমিক স্ট্রোক, জমাট বাঁধার স্ট্রোক, না হেমোরেজিক স্ট্রোক, রক্তক্ষরণের স্ট্রোক। যখনই আমি বুঝে নেব খুব দ্রুত এটা ট্রায়াজের মাধ্যমে, তখনই আমরা চিকিৎসায় যাব। আমাদের মতো যে আমরা যে বগুড়া শহরে আজকে এরকম, আমাদের এখনও কিন্তু থ্রোম্বোলাইসিসের ব্যবস্থা আসেনি। তো সেই ক্ষেত্রে আমরা দ্রুত তাকে যত সম্ভব আমরা এই যে বলেছি যে রক্ত তরল রাখার যে ওষুধটা রয়েছে সেটা দিতে পারি। যত দিতে পারবো তত কিছু হলেও পেশেন্টের ঝুঁকি কমে আসবে, যে আমরা সেটি চেষ্টা থাকবে। একেবারে শেষ দিকে চলে এসেছি, একটু জানতে চাই স্ট্রোক যাতে প্রতিরোধ করা যায়, আসলে আমাদের কাছে প্রতিরোধটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্ট্রোক এবং স্ট্রোক পরবর্তী জটিলতাগুলো প্রতিরোধ করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া যেতে পারে? বলা হচ্ছে যে স্ট্রোকের ক্ষেত্রে আমরা 80% ক্ষেত্রে স্ট্রোক একটা প্রতিরোধ করা যাবে, তার মানে 20% হয়তো আমরা পারবো না। তো এই 80% প্রতিরোধ করতে ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো যে এটা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি তার একটা টার্ম করেছে, যে এটাকে বলছে লাইফস হেলদি 7। প্রথম কথা হলো যে আমরা একটা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি করব, আমরা জীবন আচরণে আমরা প্রতিদিন ব্যায়াম করব, আমরা নিষ্ক্রিয় অলস থাকবো না, আমাদের ওজন কমাবো। তাহলে এই জিনিসগুলো তো এখন তারা বলেছে এটা একটা জানার বিষয় আছে যে আমরা কতটুকু ব্যায়াম করতে পারি যেটা আমাকে হেল্প করবে। তো তাদের কথা হলো যেটা এসেছে যে আমরা প্রতিদিন যদি প্রতি সপ্তাহে যদি 150 মিনিট পর্যন্ত মিডিয়াম ইন্টেন্সিটি অ্যারোবিক ফিজিক্যাল এক্সারসাইজ, এখন এটাকে বাংলা ভাষায় ওরকম না, তাহলে আমরা যদি বলে থাকি যে দ্রুত লয়ে যদি আমরা একটু হাঁটি এবং হেলদি লাইফস্টাইল এবং গুড ফুড, এইগুলোর আসলে কোনো বিকল্প নেই সব ক্ষেত্রে, সব রোগের ক্ষেত্রে এবং স্ট্রোকের ক্ষেত্রে। তো অবশ্যই স্যার অসংখ্য ধন্যবাদ, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ জানলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিএল ফার্মাসিউটিক্যালকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। প্রিয় দর্শক, ডিবিএল ফার্মাসিউটিক্যালস নিবেদিত আজকের হেলথ গাইডে এই ছিল আপনাদের জন্য আমাদের আয়োজন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। ধন্যবাদ সবাইকে।